আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব পাল্টা ব্যবস্থা, কানাডার নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের। তারপর জানিয়ে দিব বেলারুশের শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া। আরও জানিয়ে দিব ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, শেষ হল চীনের সামরিক মহড়া, সতর্ক অবস্থানে তাইওয়ান। নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ইরান ও ভেনেজুয়েলার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগেই নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের ড্রোন বাণিজ্য ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তা করার অভিযোগে ইরান ও ভেনেজুয়েলার মোট 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরানের তৈরি ড্রোন কেনার অভিযোগে একটি ভেনেজুয়েলান কোম্পানি ও এর চেয়ারম্যান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত রাসায়নিক সংগ্রহে জড়িত 3 জন ইরানি নাগরিক, যুক্তরাষ্ট্রের আগেই নিষিদ্ধ ঘোষিত রায়ান ফ্যান গ্রুপের সঙ্গে যুক্ত ইরান-ভিত্তিক কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসব নিষেধাজ্ঞার লক্ষ্য হল ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা এবং তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করা। বিবৃতিতে আরও বলা হয়, ইরান ভেনেজুয়েলাকে প্রচলিত অস্ত্র সরবরাহ করছে, যা পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি। এই বাণিজ্য ঠেকাতে যুক্তরাষ্ট্র সব ধরনের ব্যবস্থা নেবে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি পুনরায় চালু করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্র শুধু নিষেধাজ্ঞায় নয়, মারিক সামরিক পদক্ষেপও নিয়েছে। গত গ্রীষ্মে ইসরায়েল ইরান উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা ব্যবস্থা, কানাডার নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের। পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার নৌবাহিনী রয়্যাল কানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে ইরান। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে কানাডা। এর প্রতিশোধ হিসেবে কানাডার নৌবাহিনীর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরান দাবি করেছে, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, পারস্পরিকতার নীতির আওতায় ইরান রয়্যাল কানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ও ঘোষণা করছে। তবে এই ঘোষণার ফলে কানাডার নৌবাহিনীর উপর কী ধরনের প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, গত 19 জুন 2024 কানাডা আনুষ্ঠানিকভাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। এর ফলে আইআরজিসির সদস্যদের কানাডায় প্রবেশ নিষিদ্ধ হয় এবং কানাডার নাগরিকদের জন্য ওই বাহিনী বা এর সদস্যদের সঙ্গে যে কোনো ধরনের লেনদেন অবৈধ হয়ে পড়ে। এছাড়া কানাডায় আইআরজিসি বা এর সদস্যদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করার বিধানও কার্যকর হয়। কানাডা সরকার অভিযোগ করেছে, আইআরজিসি ইরানের ভেতরে ও বাইরে মানবাধিকার লঙ্ঘনে ধারাবাহিকভাবে জড়িত এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থাকে অস্থিতিশীল করতে আঘন ভূমিকা পালন করছে। কানাডার এই নির্দেশনার পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ফ্লাইট পিএস 752 ভূ প্রতিষ্ঠিত হওয়ার ঘটনা। 2020 সালের জানুয়ারিতে তেহরান থেকে উড্ডয়নের পরপরই ওই বিমানটি ভূ প্রতিষ্ঠিত হয়। এতে 176 জন যাত্রী ও ক্রু নিহত হন, যাদের মধ্যে 85 জন ছিলেন কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দা। পরে আইআরজিসি স্বীকার করে যে তাদের বাহিনী বিমানটি ভূ প্রতিষ্ঠিত করেছিল। তবে তারা দাবি করে, নিয়ন্ত্রণকারীরা ভুলবশত বিমানটিকে শত্রু লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত করেছিলেন। এর আগে 2012 সালে কানাডা ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সে সময় ইরানকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যা দেয় অটাওয়া। এদিকে ইরানের প্রধান শত্রু যুক্তরাষ্ট্র 2019 সালের এপ্রিলে আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। গত মাসে অস্ট্রেলিয়াও একই সিদ্ধান্ত নেয়। বেলারুশের শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া। প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে নিজেদের তৈরি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়া। বেলারুশের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। মঙ্গলবার 30 ডিসেম্বর বিবৃতিতে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর ওরেশনিক ক্ষেপণাস্ত্র বিভাগ দেশের নির্দিষ্ট এলাকায় কমব্যাট ডিউটি পালন শুরু করেছে। এই ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে একবার রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিসম্পন্ন এবং একে আটকে দেওয়ার মতো এয়ার ডিফেন্স সিস্টেম এখনও তৈরি হয়নি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বেলারুশে মোতায়েনের পুরো ইউরোপ এখন এই ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে, কারণ মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ 5500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে বেলারুশ থেকে ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতে তো বটেই, উপরন্ত যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও আঘাত হানতে পারবে ওরেশনিক। রাশিয়া এবং বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে অরণ্যপথের ভেতর দিয়ে একটি ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটি ঢাকা আছে সবুজ রঙের নেটে। বেলারুশের ঠিক কোথায় ক্ষেপণাস্ত্রটি মোতায়েন করা হয়েছে তা
জানায় রুশ এবং বেলারুশ সেনাবাহিনী। পশ্চিমা রাজনীতি বিশ্লেষকের একাংশের মতে সম্প্রতি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের কয়েকজন সদস্য এমন কিছু ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে যেগুলো রাশিয়ার একদম ভেতরে আঘাত হানতে সক্ষম। এমন তথ্য পাওয়ার পরই বেলারুশে ওরেশনিক মোতায়েনের সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছে রাশিয়া। ইয়েমেনে উত্তেজনা বাড়ানোর অভিযোগে মুখ খুলল আমিরাত। ইয়েমেনে উত্তেজনা বাড়ানো বা সৌদি আরবের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত ইউএই। মঙ্গলবার এক বিবৃতিতে ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদ্রামাউত ও আল মাহরা প্রদেশে তাদের কার্যক্রমের লক্ষ্য হল উত্তেজনা প্রশমন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। এসব কার্যক্রম সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হচ্ছে বলে দাবি করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, মুকাল্লা বন্দরের মাধ্যমে অস্ত্র পাঠানোর যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। বন্দরে নামানো যানবাহনগুলো শুধু ইউএই বাহিনীর ছিল এবং বিষয়টি আগেই সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল। ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক জানায়, বর্তমান পরিস্থিতিতে কিছু সাম্প্রতিক পদক্ষেপ নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তারা আল কায়দা, হুথি, আনসারুল্লাহ আন্দোলন এবং মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে আসা হুমকির কথাও উল্লেখ করে। এর আগে মঙ্গলবারই ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল ইউএইর সঙ্গে করা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল করে এবং ২৪ ঘণ্টার মধ্যে দেশটি থেকে আমিরাতি বাহিনী প্রত্যাহারের নির্দেশ দেয়। দক্ষিণাঞ্চলীয় ট্রানজিশনাল কাউন্সিলের মোতায়েন এবং মুকাল্লা বন্দরের মাধ্যমে অনুমোদনহীন সরঞ্জাম আনার অভিযোগকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সৌদি আরব জানিয়েছে, মুকাল্লা বন্দরে অনুমোদনহীন সহায়তা ঠেকাতে তারা জোটের একটি অভিযান চালিয়েছে, তবে ওই অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। শেষ হল চীনের সামরিক মহড়া, সতর্ক অবস্থানে তাইওয়ান। তাইওয়ানের চারপাশে চীনের বড় ধরনের সামরিক মহড়ার পর কিছুটা পরিস্থিতি শান্ত হলেও দেশটি এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর চীনা নৌযানগুলো ধীরে ধীরে সরে যেতে শুরু করলেও বেইজিং আনুষ্ঠানিকভাবে মহড়া শেষের ঘোষণা দেয়নি, ফলে জরুরি নিরাপত্তা ব্যবস্থাগুলো চালু রেখেছে তাইওয়ান কর্তৃপক্ষ। চীনের এই সামরিক মহড়ার নাম ছিল জাস্টিস মিশন ২০২৫। এ মহড়ায় চীন একযোগে রকেট নিক্ষেপ, যুদ্ধজাহাজ ও সামরিক বিমান মোতায়েন করে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৭টি চীনা সামরিক বিমান এবং ২৫টি নৌ ও কোস্টগার্ড জাহাজ দ্বীপটির আশপাশে সক্রিয় ছিল। এর মধ্যে ৩৫টি বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে, যা দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিক সীমারেখা হিসেবে ধরা হয়। তাইওয়ান সরকার এ মহড়াকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি এবং স্পষ্ট উস্কানি হিসেবে বর্ণনা করেছে। দেশটির কোস্টগার্ড জানায়, সব চীনা কোস্টগার্ড জাহাজ সীমান্তের কাছাকাছি এলাকা ছেড়ে গেলেও সামরিক ও নৌবাহিনীর জরুরি প্রতিক্রিয়া কেন্দ্র চালু রাখা হয়েছে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই মহড়া তাদের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অংশ। বেইজিংয়ের দাবি, এটি তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তি এবং বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা। বিশেষজ্ঞদের মতে, মহড়া আগের চেয়ে বড় ও বাস্তবধর্মী হলেও এখনই সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম, কারণ এতে চীনের কূটনৈতিক ও আন্তর্জাতিক অবস্থান বড় ঝুঁকির মুখে পড়তে পারে। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করলেও তাইওয়ান এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। এই নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।